ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা অর্থের পরিমাণ তত্ত্ব অথবা মুদ্রার পরিমাণ তথ্য, যা ইংরেজিতে কোয়ান্টিটি থিওরি অফ মানি বলা হয়, ফিশারের এই তথ্যটি নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আমরা জেনে নিব এই তথ্যটি সর্বপ্রথম কে প্রদান করেন। 1886 সালে সাইমন নিউকম নামে একজন অর্থনীতিবিদ এটি প্রথম আলোচনা করেন অর্থের পরিমাণ ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে। পরবর্তীতে 1911 সালে আরভিং ফিশার এটি বিস্তারিত আলোচনা করেন। আমরা যদি দেখি প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, এই গ্রন্থটির মাধ্যমে সাইমন নিউকম 1886 সালে অর্থের পরিমাণ তথ্য নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে এটি পরিমার্জিত করেন আরভিং ফিশার নামে মার্কিন অর্থনীতিবিদ 1911 সালে। যে বইয়ের মাধ্যমে তিনি ব্যাখ্যাটি উপস্থাপন করেন সেটি হলো দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। অর্থাৎ এই গ্রন্থের মধ্যে তিনি অর্থের পরিমাণ এবং অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেন। ফিশারের এই তথ্যটি যেহেতু সাইমন নিউকমের তথ্যকে বিশেষায়িত করেছে, তাই এই দুইটা তথ্যকে একসাথে বিভিন্ন অর্থনীতিবিদগণ নিউকম ফিশার অ্যাপ্রোচ নামে অথবা আমেরিকান ভার্সন অফ কোয়ান্টিটি থিওরি অফ মানি অথবা ক্রুড কোয়ান্টিটি থিওরি অথবা ওল্ড ফ্যাশন কোয়ান্টিটি থিওরি অফ মানি নামেও সংজ্ঞায়িত করেছেন। এখন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই অর্থের পরিমাণ তথ্যটি সর্বপ্রথম সাইমন নিউকম প্রকাশ করেন এবং পরবর্তীতে এটি পরিমার্জিত করেন ফিশার এবং বিশ্বে এটি সুপরিচিতি লাভ করে, যার কারণে এটা ফিশারের অর্থের পরিমাণ তথ্য হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। এখন আমরা যদি অর্থের পরিমাণ তথ্যটি কি এটা বিশ্লেষণ করতে চাই তাহলে দেখব এখানে ফিশার বলেছেন, আমরা এখানে লিখে রেখেছি, কোন নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কি দাম স্তরও বৃদ্ধি পাবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্য সম্পর্ক হবে বিপরীত, অর্থাৎ দাম স্তর যদি বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কমে আসবে। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য হবে অর্ধেক। অর্থাৎ অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তখন অর্থের মূল্য যেহেতু কমে আসবে, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য তখন হবে অর্ধেক। তাহলে সম্পূর্ণ তথ্যটি যদি আমরা সংক্ষেপে বিশ্লেষণ করি, যেহেতু এখানে অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ বা বাণিজ্যের পরিমাণ স্থির ধরা হয়েছে, তাহলে আমরা এইভাবে বলতে পারি অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। সংক্ষেপে আমরা এই কথাটা বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সাথে অর্থমূল্যের সম্পর্ক অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেক হয়। ফিশারের এই তথ্যটি ব্যাখ্যা করতে গিয়ে আমরা সাধারণত কয়েকটি অ্যাজাম্পশন নিব। সাধারণত যে কোনো তথ্যই কতগুলো অনুমিত শর্তের উপর নির্ভর করে। ফিশারের এই অনুমিত শর্তগুলো হচ্ছে, দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও মোট যোগান সর্বদা সমান হবে, পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান, অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়, স্বল্পকালে অর্থের প্রচলন গতি স্থির, স্বল্পকালে মোট লেনদেনের পরিমাণ স্থির, দ্রব্যের দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচিত। এই সকল তথ্যের উপরে ভিত্তি করেই ফিশারের অর্থের পরিমাণ তথ্যটি দাঁড়িয়ে আছে। ফিশারের অর্থের পরিমাণ তথ্যটি ব্যাখ্যা করতে গিয়ে এখন আমরা বিনিময় সমীকরণ দেখব, যেখানে বিনিময় সমীকরণ অর্থের চাহিদা এবং অর্থের যোগানের মাধ্যমে গঠিত হয়েছে। অর্থের চাহিদা বলতে আমরা বুঝি দ্রব্যের লেনদেনকৃত পরিমাণ এবং দামের গুণফল, আর অর্থের যোগান বলতে আমরা বুঝি অর্থের পরিমাণের সাথে অর্থের প্রচলন গতির গুণফল। এই দুটি উপাদানের মাধ্যমে ফিশার বিনিময় সমীকরণের মাধ্যমে তার তথ্যটি ব্যাখ্যা করেছেন। এখন আমরা এর গাণিতিক বিশ্লেষণ দেখব। তাহলে আমরা লিখব বিনিময় সমীকরণ। অর্থের চাহিদাকে সাধারণত ফি টি এবং অর্থের যোগানকে এমবি। ফি দাম স্তর, টি লেনদেনের পরিমাণ, অর্থাৎ অর্থের চাহিদা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ এবং দামের উপর নির্ভর করে। আর পরবর্তীতে লিখেছি এমবি, অর্থাৎ অর্থের পরিমাণ, এম হচ্ছে অর্থের পরিমাণ, বি হচ্ছে অর্থের প্রচলন গতি, তাদের গুণফলের মাধ্যমে অর্থের যোগান নির্দেশিত হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে ফি দাম স্তর, টি লেনদেনের পরিমাণ, এম বিহিত অর্থের পরিমাণ। এখন প্রশ্ন হতে পারে বিহিত মুদ্রা বলতে কি বুঝি? এর পূর্বে আমাদেরকে জানতে হবে মুদ্রা কাকে বলে। আমরা জানি যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তাকে সাধারণত আমরা মুদ্রা বলি। এই মুদ্রাই যখন লেনদেনের জন্য জনগণকে আইনগতভাবে বাধ্য করে দেয় সরকার, তখন সেই মুদ্রাকে বলা হবে বিহিত মুদ্রা। তাহলে এখানে এম দ্বারা যে অর্থের পরিমাণ দেখানো হয়েছে সেটা হচ্ছে বিহিত অর্থের পরিমাণ।
আর বি অর্থের প্রচলন গতি, যেহেতু বিহিত অর্থ এখানে আছে তাহলে বিহিত অর্থের প্রচলন গতি। এই উপাদানগুলোকে সাধারণত বিনিময় সমীকরণের উপাদান হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এটাকে যদি আরো সম্প্রসারিত করা হয়, বিস্তৃত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক মুদ্রা যোগ হবে। অর্থাৎ এখানে অর্থের চাহিদা ঠিকই আছে, কিন্তু যোগানের ক্ষেত্রে ব্যাংক অর্থের পরিমাণ যোগ হবে। আর এই ব্যাংক মুদ্রাকে এখানে যুক্ত করা হবে এম প্রাইম অথবা বি প্রাইম দ্বারা, অথবা M1 B1। আমরা লিখতে পারি এখানে, যদি সম্প্রসারিত বিনিময় সমীকরণ ধরি, সম্প্রসারিত বিনিময় সমীকরণ, এই ক্ষেত্রে অর্থের চাহিদা সমান MB প্লাস এম প্রাইম অথবা বি প্রাইম, এটা যোগ হবে। অথবা এটাকে আমরা লিখতে পারি PT ইজ ইকুয়াল টু MB প্লাস M1 B1। অর্থাৎ এই যে এখানে দুইটা আছে, এই যে ব্যাংক অর্থটা এখানে যুক্ত হয়েছে, হয় আমি এম প্রাইম বি প্রাইম লিখবো অথবা M1 B1 আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি সম্প্রসারিত বিনিময় সমীকরণের মাধ্যমে আমাদের যদি কখনো গাণিতিক বিশ্লেষণ দেখাতে হয়, তাহলে অবশ্যই অর্থের চাহিদার সাথে অর্থের যোগান যোগ হবে এবং তার সাথে ব্যাংক অর্থের যে পরিমাণটা ছিল সেটা যোগ হবে। আমরা জানি জনগণের হাতে যে টাকাটা থাকে বা আমরা লেনদেনের জন্য যে টাকাটা ব্যবহার করি সেটা হচ্ছে বিহিত অর্থের পরিমাণ। আবার এই অর্থটাই যখন ব্যাংকের মাধ্যমে কার্যক্রম হবে তখন সেটাকে বলা হবে ব্যাংক অর্থ। আর ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যখন এটা লেনদেন করে তখন হচ্ছে ব্যাংকের অর্থের প্রচলন গতি। তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা দেখতে পাই, প্রথমে পিটি অর্থের চাহিদা, এমবি অর্থের যোগান, তার সাথে যদি সম্প্রসারিত হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক অর্থের যোগানও থাকবে। এখন আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু দাম স্তর নির্ণয় করতে পারি, যেটা আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এখন দেখব, এবং এর সাথে আমরা অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করব। আর আমরা অর্থের মূল্য সম্পর্ক জানি, ভেলোসিটি অফ মানি ইজ ইকুয়াল টু 1/p, অর্থাৎ অর্থের মূল্য। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা দাম স্তর নির্ণয় করতে পারবো এবং অর্থের মূল্য সম্পর্কের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে পারবো যে দাম স্তর বৃদ্ধি এবং হ্রাসের ফলে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হয়েছে। এখন আমরা গাণিতিক বিশ্লেষণে একটি সূচির মাধ্যমে দাম স্তর এবং অর্থের মূল্য নির্ধারণ করে হিসাবের তথ্যটি ব্যাখ্যা করব। এখানে আমি প্রথমে গাণিতিক বিশ্লেষণে একটা পর্যায় নিয়েছি। প্রথম পর্যায় 1, এম দিয়ে যেহেতু আমরা জানি বিহিত অর্থের পরিমাণ, বিহিত অর্থের পরিমাণ 100, অর্থের বিহিত অর্থের প্রচলন গতি 5, এম প্রাইম অর্থাৎ ব্যাংক অর্থের পরিমাণ 100, বি প্রাইম ব্যাংক অর্থের প্রচলন গতি 5 এবং লেনদেনের পরিমাণ বা বাণিজ্যের পরিমাণকে 10 নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে এখান থেকে কিভাবে দাম স্তর নির্ণয় করা যায়, আমরা যদি সূত্রটা দেখি, পিটি ইজ ইকুয়াল টু এম বি, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিনিময় সমীকরণ। কিন্তু এর সাথে যদি ব্যাংকের অর্থ যোগ হয় তাহলে এম প্রাইম বি প্রাইম। এখন আমরা যদি দাম স্তর নির্ধারণ করি তাহলে ফি রাখবো এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। এই যে এখানে যে সূত্রটা পেয়েছি আমি এখানে এটা ডিরেক্টলি লিখে দিয়েছি। পরবর্তীতে আমরা এটাও জানি বি এম ইজ ইকুয়াল টু 1/p, যা অর্থের মূল্যকে নির্দেশ করে। তাহলে আমরা এই দুটো সূত্রের মাধ্যমে ফিশারের যে তথ্যটি এটা বিশ্লেষণ করব। এখন তাহলে আমরা প্রথম পর্যায়ের ক্ষেত্রে যদি এই মানগুলো নিয়ে আমি এখানে বসিয়ে দিই, এম 100 ইন্টু বি 5 প্লাস এম প্রাইম 100 ইন্টু বি 5 বি প্রাইম 5 বাই টি 10, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 500 প্লাস 500 ভাগ 10, তাহলে আসে কত, 1000 ভাগ 10, তাহলে আসে 100। তাহলে আমরা দেখতে পেলাম এই মানগুলো যদি এখানে স্থানান্তর করি তাহলে আমাদের দাম স্তর আসে 100। এখন এই 100কে যদি অর্থের মূল্যে প্রকাশ করি তাহলে কি আসবে, অতএব বি এম ইজ ইকুয়াল টু 1/100 ভাগ করলে 0.01। তাহলে দাম স্তর যখন 100 তখন অর্থের মূল্য হচ্ছে 0.01। আবার এই দাম স্তর যদি আমি এখন পরবর্তীতে বৃদ্ধি করি, যেহেতু আমাদের ফিশারের তথ্যে বলা হয়েছিল অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ অর্থের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে দাম স্তর বাড়বে। আর এই ক্ষেত্রে বলা হয়েছিল অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে দাম স্তরের পরিমাণ দ্বিগুণ হবে, কিন্তু অর্থের মূল্য হবে কি, অর্ধেক। পর্যায় 2 এ নিলাম, অর্থের পরিমাণ যেহেতু দ্বিগুণ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি 200। যেহেতু অর্থের প্রচলন গতি স্থির তাহলে যেটা আছে সেটাই থাকবে 5,
আবার ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করতে হবে, তাহলে এখানে নিলাম 200, প্রচলন গতি স্থির থাকবে, লেনদেনের পরিমাণও কি স্থির থাকবে। এই মান এখন যদি আমরা সেই পূর্বের মতো দাম স্তর নির্ধারণ করি, তাহলে এখানে দেখতে পাবো পি ইজ ইকুয়াল টু, তাহলে মান চলে আসে 200, এম এর মান 200, বি এর মান 5 প্লাস এম এর মান 200 ইন্টু বি এর মান 5, লেনদেনের পরিমাণ 10। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে হয় কত, 1000 প্লাস 1000 ভাগ 10, তাহলে 2000 ভাগ 10, তাহলে 200। তাহলে এখন দেখতে পাই আগের দাম স্তর ছিল 100 আর বর্তমান দাম স্তর 200, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তরও কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। এখানে যদি আমরা অর্থের মূল্য প্রকাশ করি তাহলে দেখতে পাবো 0.005, অর্থাৎ পূর্বের যেই অর্থের মূল্য ছিল বর্তমান অর্থের মূল্য কি তার অর্ধেক হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর্থের পরিমাণ যখন আমরা দ্বিগুণ করেছি দাম স্তরও কি হয়েছে, দ্বিগুণ হয়েছে, কিন্তু অর্থের মূল্য কিন্তু পূর্বের তুলনায় কমে গেছে, অর্থাৎ অর্ধেক হয়েছে। তাহলে ফিশারের সূত্রে যেটা বলা হয়েছিল যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হয় কিন্তু অর্থের মূল্য হয় অর্ধেক, এটা কিন্তু এখানে প্রমাণিত হয়েছে। আবার যদি আমরা অর্থের পরিমাণ হ্রাস করি সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে সেটা বলেছিলাম যে অর্থের পরিমাণ যদি হ্রাস করি তাহলে দাম স্তরও হ্রাস হবে কিন্তু অর্থের মূল্য কি হবে, বৃদ্ধি পাবে। যখন সেটা অর্ধেক ছিল সেটা হয়ে যাবে কি দ্বিগুণ। খেয়াল করেন এখানে যদি 3 পর্যায়ে নেই, আমরা মনে করেন 50 নিলাম, পূর্বের যে তো ছিল, পূর্বে কত ছিল 100, এখন নিয়েছি কত 50, তাহলে এটা স্থির রয়ে গেছে, তাহলে এটা 50, এটা স্থির রয়ে গেছে, লেনদেনের পরিমাণও স্থির থাকবে, তাহলে ফি ইজ ইকুয়াল টু কি হবে 50, তাহলে এম এর মান হচ্ছে 50 ইন্টু বি এর মান পূর্বেরটাই 5 প্লাস এম এর প্রাইমের মান 50, 5 নিচে 10, তাহলে যদি আমরা গুণ করি 250 প্লাস 250 10 500 10, তাহলে কত হলো 50। তাহলে এখানে খেয়াল করেন পূর্বের দাম স্তর ছিল কত 100 আর বর্তমানে কত 50, যদি আমরা হ্রাস করি তাহলে কমে আসে, অর্থাৎ অর্ধেক হয়। এটাকে যদি আমরা অর্থের মূল্যে প্রকাশ করি তাহলে 1/50। এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে সে 0.02, অর্থাৎ পূর্বে যেটা ছিল 0.01 তার দ্বিগুণ হয়েছে। অর্থাৎ অর্থের পরিমাণ যদি হ্রাস করেন দাম স্তর হ্রাস পাবে কিন্তু অর্থের মূল্য কি হবে, বেড়ে যাবে। সেটাই ভাবে বলতে পারি আমরা যে অর্থের পরিমাণ যদি অর্ধেক করি তাহলে দাম স্তরও কি অর্ধেক হবে কিন্তু অর্থের মূল্য হবে কি দ্বিগুণ। সুতরাং এই সূচির মাধ্যমে আমরা বলতে পারি ফিশারের যে অর্থের পরিমাণ তথ্যটি রয়েছে তার গাণিতিক বিশ্লেষণ এই বিনিময় সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। এখন যদি আমরা এটা বক্স করে দেই তাহলে দেখতে পাবো তাহলে আমরা এখানে এই বক্সের মাধ্যমে দেখতে পারি অর্থের পরিমাণ এখানে পরিবর্তন করা হয়েছে কিন্তু অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ স্থির রাখা হয়েছে। অর্থাৎ এই দুটি উপাদান স্থির থেকে যখন অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয় তখন দাম স্তরও বৃদ্ধি পায়। যখন আমরা অর্থের পরিমাণ 100 নিয়েছি দাম স্তর ছিল 100, যখন আমরা দ্বিগুণ করেছি দাম স্তরও হয়েছে কত দ্বিগুণ, কিন্তু অর্থের মূল্য পূর্বের তুলনায় অর্ধেক হয়েছে। ফিশারের বিনিময় তথ্যটি আমরা বিনিময় সমীকরণের মাধ্যমে অর্থাৎ অর্থের চাহিদা এবং যোগানের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পেরেছি এবং সূচির মাধ্যমে নির্ণয় করতে পেরেছি অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য অর্ধেক হবে। এই বিষয়টি আমরা আবার চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব। অর্থের পরিমাণ তথ্যটি চিত্রে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সমানুপাতিক সম্পর্ক দেখব এবং পরবর্তীতে অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের বিপরীত সম্পর্ক দেখব। তাহলে আমরা জানি যদি কখনো চিত্র অঙ্কন করতে হয় তাহলে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নিতে হয়। এই ক্ষেত্রে লম্ব অক্ষের দাম স্তর থাকবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক প্রদর্শন করব প্রথমে, তাহলে অর্থের পরিমাণ থাকবে ভূমি অক্ষে এবং দাম স্তর থাকবে লম্ব অক্ষে। তাহলে আমরা অর্থের পরিমাণ নিলাম এম দিয়ে প্রকাশ করলাম অর্থের পরিমাণ আর দাম স্তর পি দিয়ে। যেহেতু অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমানুপাতিক সম্পর্ক, সেই ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা হবে। এই রেখার মাধ্যমে আমরা প্রকাশ করব অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। প্রথমে যদি আমরা একটা বিন্দু নিই, এখানে এই বরাবর যদি একটা রেখা অঙ্কন করি আর এই বরাবর, যেহেতু এটা অর্থের পরিমাণকে এম দিয়ে প্রকাশ করছি M0 আর এখানে দাম স্তরকে প্রকাশ করছি P0।
এখানে একটা নির্ধারণ করলাম বিন্দু এ। এই ক্ষেত্রে দেখেন এখন আমরা প্রকাশ করেছি অর্থের পরিমাণ বৃদ্ধিও করতে পারি, হ্রাসও করতে পারি। যদি অর্থের পরিমাণ বৃদ্ধি করি তাহলে ডান দিকে মুভ করব এখানে। যদি আমি নেই নির্দিষ্ট একটা বিন্দু এই পাশে, তাহলে এটা মনে করেন M1। আবার এই বরাবর যদি একটা রেখা অঙ্কন করি তাহলে এটা হচ্ছে P1, বিন্দু ধরলাম B, অর্থাৎ দাম স্তরও কি বৃদ্ধি পেয়েছে। অর্থের পরিমাণের বৃদ্ধির সাথে দাম স্তর উপরের দিকে উঠে গেছে, তার মানে কি অর্থের পরিমাণের সাথে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। আবার যদি আমরা এখান থেকে অর্থের পরিমাণ থেকে যদি হ্রাস করি তাহলে মনে করেন এখানে, তাহলে এই বিন্দুতে আসলাম, এখানে একটা বিন্দু নিলাম C, এই বরাবর যদি একটা রেখা অঙ্কন করি তাহলে এটাকে যদি M2 নির্ণয় করি তাহলে এটা হবে P2, অর্থাৎ অর্থের পরিমাণ হ্রাস পাওয়ার সাথে সাথে দাম স্তরও কি নিচের দিকে চলে আসছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। যেটা আমরা ফিশারের বিনিময় সমীকরণে দেখতে পাই, অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক কি সমানুপাতিক। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাই অর্থের পরিমাণ বৃদ্ধির সাথে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থের পরিমাণ হ্রাসের সাথে দাম স্তরও কি হ্রাস পায়। এখানে আমরা লিখতে পারি যেহেতু দামের সাপেক্ষে পেয়েছি P ইজ ইকুয়াল টু ফাংশন অফ M, অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক দেখানো হয়েছে, তাহলে আমরা এখানে দাম স্তরটা কার মাধ্যমে পেয়েছি, অর্থের পরিমাণের সাথে, তাহলে আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল টু ফাংশন অফ M। এখন এই বিষয়টা কি আবার অর্থের মূল্যের সাথে প্রকাশ করা যায়, আর আমরা জানি অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য হবে অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পূর্বের মতোই ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ নিব। আমরা অর্থের মূল্য লিখব লম্ব অক্ষে, অর্থের মূল্যকে BM দিয়ে প্রকাশ করা হয়, আর অর্থের পরিমাণ থাকবে ভূমি অক্ষে M দিয়ে প্রকাশ করা হয়। এখন যেহেতু অর্থের মূল্যের সাথে অর্থের পরিমাণের একটা বিপরীত সম্পর্ক রয়েছে, তাহলে এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। তাহলে পূর্বের মতোই এখানে যেমন M0 নিয়েছি, আমি একটা নির্দিষ্ট বিন্দু নিই প্রথমে M0, অর্থাৎ অর্থের পরিমাণ M0, তাহলে এখান থেকে একটা রেখা, তাহলে BM0, অর্থাৎ অর্থের মূল্য প্রকাশ করা হয়েছে। এখানে যদি একটা বিন্দু ধরি তাহলে এই বিন্দু নিলাম। এবার আমি যদি অর্থের পরিমাণ বৃদ্ধি করি তাহলে অর্থের পরিমাণ বৃদ্ধি করলে আমরা জানি কি অর্থের মূল্য কমে আসে। তাহলে অর্থের মূল্য যদি বৃদ্ধি করে আমি এখানে নিলাম, তাহলে এখানে যদি নেই তাহলে এই যে এখানে চলে আসছে, এই যে এখানে দেখেন, তাহলে BMটা নিচে চলে আসছে BM1, এটা বিন্দু ধরলাম B। আবার দেখেন এখন যদি M0 অর্থাৎ অর্থের পরিমাণ যদি আমি হ্রাস করি তাহলে এদিকে চলে আসবে, মনে করেন এখানে আসছে, তাহলে উপরের দিকে চলে যাবে, এই যে এখানে চলে গেছে, তাহলে BM2, তাহলে উপরের দিকেও চলে গেছে। অর্থের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে দাম স্তর কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এটাকে C বিন্দু লিখলাম। তাহলে এখানে খেয়াল করেন প্রাথমিক M2, তাহলে এখানে খেয়াল করেন M0 যখন ছিল তখন অর্থের মূল্য ছিল BM0, যখনই অর্থের পরিমাণ বৃদ্ধি করেছি অর্থের মূল্য হ্রাস পেয়েছে, আবার যখন অর্থের পরিমাণ হ্রাস করেছি তখন অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি যখন বৃদ্ধি পেয়েছে তখন হ্রাস পেয়েছে, যখন এটা হ্রাস করেছি এদিকে চলে আসছে বাম দিকে শিফট করছে তখন সেটা কি অর্থের মূল্য উপরের দিকে চলে গেছে। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে পেয়েছি, BM পেয়েছি অর্থের মূল্যের সাপেক্ষে। তাহলে আমরা লিখতে পারি ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু ফাংশন অফ M। তাহলে এই দুটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় রেখা। আর যদি অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সম্পর্ক দেখায় তাহলে সেটা বিপরীত সম্পর্ক, যেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী প্রকাশ করে। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা অর্থের পরিমাণ তত্ত্বটি বিশ্লেষণ করতে পেরেছি। যদি এই চিত্রের ব্যাখ্যাটা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন। এখন এই চিত্রকে যদি প্রথম চিত্র ধরা হয় চিত্র A, আর এটাকে যদি চিত্র B ধরা হয় তাহলে একটু খেয়াল করেন এই দুইটা চিত্রের মধ্যে প্রথম চিত্র A, দ্বিতীয় চিত্র B। প্রথম চিত্রে এবং দ্বিতীয় চিত্রে একই সাথে কিন্তু অর্থের পরিমাণ ভূমি অক্ষে দেখানো হয়েছে। তাহলে আমরা ব্যাখ্যাটা এইভাবে বলবো, চিত্র A এবং B তে ভূমি অক্ষে অর্থের পরিমাণ, চিত্র A তে লম্ব অক্ষে দাম স্তর এবং চিত্র B তে লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশ করা হয়েছে। চিত্র A তে যখন অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয় অর্থাৎ OM0 থেকে OM1 বৃদ্ধি করা হয় তখন দাম স্তর OP0 থেকে OP1 বৃদ্ধি পায়, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরিত হয়। পরবর্তীতে যখন অর্থের পরিমাণ আবার হ্রাস করা হয় অর্থাৎ OM0 থেকে OM2 নির্ধারণ করা হয় তখন দাম স্তর OP0 থেকে OP2 হ্রাস পায়, তাহলে যেখানে এ থেকে সি বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে এখানে বলতে পারি অর্থের পরিমাণের সাথে দাম স্তরের যে সম্পর্ক সেটা সমানুপাতিক। আবার যদি এই ক্ষেত্রে খেয়াল করেন
তাহলে আমরা বলতে পারি ভূমি অক্ষ অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষ অর্থের মূল্য নির্দেশ করা হয়েছে। যখন অর্থের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তখন অর্থের মূল্য কি হ্রাস হয়েছে। প্রাথমিক অর্থের পরিমাণ যখন U M0 তখন অর্থের মূল্য ছিল UBM0, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে অর্থের পরিমাণ বৃদ্ধি করে UM0 থেকে যখন UM1 হয় তখন অর্থের মূল্য UBM0 থেকে UBM1 হয়, অর্থাৎ হ্রাস পেয়েছে। আবার যখন অর্থের পরিমাণ হ্রাস করেছি UM0 থেকে UM2 তখন অর্থের মূল্য UBM0 থেকে UBM2 বৃদ্ধি পেয়েছে, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এই যে এখানে রেখাটা অঙ্কন করেছি সেটা কি বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে আমরা বলতে পারি অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সম্পর্ক হচ্ছে বিপরীত। আর সেটা যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। তাহলে এই চিত্র এবং পূর্বের যে সূচি দেখিয়েছি এর মাধ্যমে আমরা অর্থের পরিমাণ তত্ত্ব অর্থাৎ ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যটি আমরা বিশ্লেষণ করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম অর্থের পরিমাণ তত্ত্ব এবং এই পরিমাণ তত্ত্বটি কিভাবে গাণিতিক এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। আশা করি ক্লাসটি সকলে সহজে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।